বিএনপির ছেলের বউ হচ্ছে আওয়ামী লীগের নেতার মেয়ে, আওয়ামী লীগের নেতার ছেলের বউ হচ্ছে বিএনপির নেতার মেয়ে। আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো, আপনি চাঁদাবাজদের নাম দেন। আমরা সেই জায়গায় সমাজকে নিয়ে যেতে পারলাম না কেন? আমার কি তাহলে চিৎকার করে কাঁদা উচিত ছিল? আমি কি চেয়েছিলাম আমি খুব পরিষ্কার, আমি সেটা পাই নাই। নারীর জন্য এই রাজনীতির ময়দান কতটা কঠিন, কতটা সহজ? আমরা এমনই এক্সাম্পল সেট করলাম যে নেপাল পর্যন্ত এখন বলে আমরা বাংলাদেশ হতে চাই না। একটা লম্বা সময় রাজপথে কাটিয়েছেন, স্লোগান দিয়েছেন, সংসদে বিরোধী দলের আসনে বসেও সংসদ কাঁপিয়েছেন নানান কথায়। কথা ছিল যে দলের জন্য তিনি একটি লম্বা সময় কথা বলেছেন, সেই দল যখন ক্ষমতায় আসবে তখন হয়তো সরকারি দলের সংসদ সদস্যরা যেখানে বসেন সেখানেই তাকে দেখা যাবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করলেন তার নিজেরই দলের বিরুদ্ধে বহিষ্কৃত হয়ে। এখনও তাকে দেখা যায় দরাজ কণ্ঠে কথা বলতে সংসদের বিরোধী দলের আসনে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ফেব্রুয়ারির নির্বাচনে 2026 সালের আপনি হাঁস প্রতীকে নির্বাচন করেছেন, স্বতন্ত্র নির্বাচন করেছেন, জিতেছেন। হাঁস আপনার খুব প্রিয় শুনেছি, আপনি প্রেস ব্রিফিংয়ে আপনার একটা পোষা হাঁস নিয়ে ব্রিফিং করেছিলেন। খুবই কিউট দেখতে, সাদা এবং মাথায় একটা হলুদ ছুটি। হাঁসের সাথে আপনার সখ্যতা কেমন? হাঁসের সাথে আমার সখ্যতা আমার বয়সের সমান। আমি যেই বাসায় জন্মেছি, বেড়ে উঠেছি, সেই ভাষায় অনেকগুলো পেট ছিল আমার বাবার খুব প্রিয়। বাবা হাঁস মুরগি পালতেন, মোরগ পালতেন, কবুতর পালতেন, আমাদের বাসায় কুকুর বেড়াল ছিল। আসলে আমার ভাই বোন ছিল না তো, সো আমি অতি ব্যস্ত বাবা মার সন্তান হিসেবে আমার সময় কাটতো হয় বই পড়ে আর না হলে ওদের সঙ্গে খেলা করে। সো ওদের সাথে আমার বন্ধনটা একেবারেই আত্মিক এবং খুবই ছোটবেলা থেকে। সো হাঁসের সাথে আমার বন্ধন আজন্মের। মানে হাঁস প্রতীকটা কি আপনি ডিজায়ারই করেছিলেন? যে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি যখন সরকার পড়ে গেল, শেখ হাসিনার সরকার 2024 অগস্টে, তখন আমি একটা নতুন বাড়ি নিলাম আমার এলাকায়, যেখানে সামনে বেশ বড় একটা জায়গা আছে। সো ওই জায়গাটাতে আমি হাঁস পালা শুরু করলাম। আমার ছোটোবেলার মতো হাঁস মুরগি কবুতর সব আছে ওখানে। সো হাঁসের সাথে আমার ভিডিওগুলো মাঝে মধ্যে আমার নেতাকর্মীরা দিয়ে দিত, পাবলিশ করতো। ওগুলো দেখলাম মিলিয়ন ভিউ হচ্ছে। আমি হয়তো হাঁসকে খাওয়াচ্ছি বা হাঁসকে কোলে নিয়ে আমি হয়তো টাইম স্পেন্ড করছি, বা হাঁস আমার বিছানায় ঘুমাচ্ছে। সো ওই ছবিগুলো দেখা যেত ভাইরাল হচ্ছে। তো আমার যখন দলের মনোনয়ন আমি পেলাম না, তখন আমি নেতাকর্মীদের সঙ্গে বসলাম যে আচ্ছা বলো তাহলে এখন প্রতীক কী নেওয়া যায়। তখন 2টো প্রতীকের নাম এসেছিল। একটা হলো আমার বাবা যেই মার্কায় স্বতন্ত্র নির্বাচন করেছিলেন 1973 সালে, গাভী মার্কা। আরেকটা হলো হাঁস মার্কা। সো সবাই বলল আচ্ছা গাভীটা তো স্যারের মার্কা ছিল, আপনার নিজস্ব একটা মার্কা তো আপনিই তৈরি করে ফেলেছেন, হাঁস আপনার খুব প্রিয় পছন্দের একটা পাখি, হাঁস মার্কায় করেন। সো হাঁস মার্কায় করলাম। তার মানে শুধু হাঁসটা, মানে যে কোনো পোষা প্রাণীর সাথে আপনার সখ্যতা বেশ ভালো? আমার সখ্যতা খুব ভালো, হ্যাঁ। হাঁসের সাথে সেই সখ্যতার ভিডিও তো আমরা দেখেছি। আপনি যে দলের রাজনীতি করতেন তাদের সাথেও একটা দীর্ঘ সময়ের সখ্যতা, সেই সখ্যতাটা নষ্ট হলো কেন? আপনি বিএনপির রাজনীতি করেছেন, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, একাদশ জাতীয় সংসদে আপনাকে সংসদে দেখা গেছে, এবং সেখানে বিএনপির হয়ে যে 1-2টা ভয়েস সংসদে আমরা শুনতাম, তার মধ্যে আপনি একজন। সেই দলের জন্য কাজ করে এত বছর সেই সখ্যতাটা নষ্ট হলো কি কারণে, যে আপনাকে সেই দলের বিরুদ্ধে গিয়েই স্বতন্ত্র নির্বাচন করতে হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? এটা আসলে আমি বলবো সখ্যতা নষ্ট ঠিক নয়। হয়তো আমার কিছু কথা দল ভালোভাবে নেয়নি বা নিতে পারে নাই। আপনার মনে থাকবে 5ই অগস্টের পরপর যখন ভীষণ রকম চাঁদাবাজি শুরু হলো সব জায়গায়, এবং লোকাল লেভেলে স্পেশালি বিএনপির নেতাকর্মীদের নাম ভীষণভাবে এসছে। তো তখন বেশ কয়েকটা টক শোতে আমি বলেছি যে হ্যাঁ, ভীষণভাবে নাম আসছে এবং দলের উচিত এই ব্যাপারটা স্ট্যান্ড নেওয়া। এবং তখন বিএনপি আমাকে শোকজ করলো এবং খুবই সন্তর্পণে শোকজটা করা হলো, যাতে এটা মিডিয়াতে কিন্তু আসেনি। আমাকে প্রাইভেটলি আমার মেসেজে আমার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করা হলো, যেখানে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা চিঠির ছবি আমাকে পাঠানো হলো, খুবই সিক্রেটলি সর্ট অফ। কারণ চিঠিটার কোনো হার্ড কপি আমার কাছে আসেনি, সফট কপি একটা, ওনার চিঠি, যে আপনাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো, আপনি চাঁদাবাজদের নাম দেন। তো 72 ঘন্টাকে I took as a challenge and I submitted a long book of more than 300 pages. So it was a big, huge book kind of thing. So I submitted it and I didn't get any response.
obviously পার্টি আমাকে আর কোনো রেসপন্স করেনি, বাট অফকোর্স পার্টি ডিডন্ট টেক ইট ভেরি নাইসলি, নাম্বার ওয়ান। নাম্বার টু, হয়তো পার্টি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে এই আসন তো বিএনপির আসন, এই নির্বাচন তো বিএনপির নির্বাচন, আমার আসনটা একেবারেই বিএনপির আসন। সো পার্টি ওয়াজ ভেরি কনফিডেন্ট যে এই জন্য আমাকে মানে ধাক্কা দিয়ে বের করে দিতে দুবার ভাবেও নাই, তাই না? মানে যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকালে মারা গেলেন, ওদিন বিকালে আমাকে বহিষ্কার করা হলো। মানে দে ডিডন্ট ইভেন টেক 24 hours অ্যান্ড দে ডিডন্ট ইভেন কেয়ার টু ইউনো যে ওই সময়টা যাক, শোকের টাইমটা পার হোক, তারপরে রুমিনকে বহিষ্কার করি। দে ডিডন্ট ইভেন কেয়ার ফর দ্যাট। সো ওই দিন বহিষ্কার করা বোধহয় পার্টি ভেবেছিল যে ও আর কি হবে, ওকে জাস্ট এখন ফেলে দিলেই হয়, ও তো ওর আর কি হবে, বিএনপি ছাড়া ওর আর কি গতি বা আছে। মানে আপনি তো ধরেন একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য, তার বাইরে একজন মানুষ হতো যে রাজনৈতিক দলের জন্য একটা লম্বা সময় আপনি রাজপথে কথা বললেন, টেলিভিশনে কথা বললেন। মানে বিএনপির ভয়েস তো আমরা আওয়ামী লীগের আমলে হাতে গোনা যে 1-2 জন বিএনপির ভয়েস টেলিভিশনেও দেখতাম, টকশোতে, তার মধ্যে আপনি বলা যেতে পারে শুরুর দিকেই আপনার নাম। সেই দল আপনার কোনো একটা মন্তব্য গ্রহণ করতে না পেরে আপনাকে বহিষ্কার করবে, এটা মনোনয়ন দেয়নি, তারপরে প্রথমে মনোনয়ন দেয় না, তারপর আপনাকে বহিষ্কার করেছে, এবং সম্ভবত 30 ডিসেম্বর। মানে এটা মানুষ হিসেবে আপনার কেমন লাগে? রাজনীতিবিদ না, কিংবা দীর্ঘদিন ধরে একজন পেশাজীবী আইনজীবী হিসেবেও না, একজন মানুষ হিসেবে কেমন লাগে? বিদ্যাসাগরকে একবার একজন বলছিলেন আপনার ভীষণ বদনাম করছে অমুকে, বললো তাই, কিছুক্ষণ চুপ থাকলেন, থেকে উনি বললেন আমার তো মনে পড়ছে না যে আমি ওর কোনো উপকার করেছি। সো বাঙালির চরিত্র বুঝতে এই উক্তিটি আমার মনে হয় যথেষ্ট। মানে আপনি যার উপকার করবেন দীর্ঘদিন, সে আপনার ক্ষতি না করে থাকবে, এটা আমাদের চরিত্রেই নাই। আর মানে মানুষ হিসাবে আমি এখানে কি বলবো, আমার কি তাহলে চিৎকার করে কাঁদা উচিত ছিল, আদালতে গিয়ে মামলা দায়ের করা উচিত ছিল, কি উচিত ছিল? আপনার ক্যারেক্টার আপনি শো করেছেন, আই উইল শো মাইন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিএনপির যদি এই কনফিডেন্স থেকে থাকে আপনার ভাষ্যমতে, যে ওটা তো বিএনপির সিট, রুমিন ফারহানার কি করবে, আপনারও কি সেই কনফিডেন্স ছিল এই নির্বাচনের আগে যে না আসলে আপনিই জিতবেন? আমি লড়াইটা করতে চেয়েছি, জিতা হারা ইজ আ বাই প্রোডাক্ট। আমি কিন্তু আমার নির্বাচনের ফলের পর আমি অসংখ্যবার বলেছি, কারণ এই নির্বাচনটার সাথে আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আমার মানে একটা বিরাট খরচের ব্যাপার আছে। আমার মা অসুস্থ, ওনাকে ঢাকায় রেখে এলাকায় মানে একসাথে এতদিন থাকার একটা বিষয় আছে। সো এই ক্যালকুলেশনটা তো আমাকে নিজের সাথে নিজের করতে হয়েছে যে আমি কি এই ঝুঁকিটা নেব কি না, এবং আমার জয় পরাজয়ের কি হতে পারে। আমার নিজের সঙ্গে নিজের আলোচনায় মনে হয়েছে যে আমাকে ছাপ রাখতে হবে, প্রতিবাদের ছাপ, আত্মমর্যাদার ছাপ, এবং নিজেকে জবাব দেবার ছাপ। কারণ দিন শেষে যদি আমি নির্বাচন না লড়ি, আমি একটা দলের রাজনীতি, এবং সেই দলটা যখন বাংলাদেশের একটা অন্যতম বড় রাজনৈতিক দল হয়, তাদের স্থানীয় পর্যায়ে যে রাজনীতি থাকে, স্থানীয় নেতাদের এক ধরনের ইকুয়েশন ক্যালকুলেশন কাজ করে। সরাইলের বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন? মানে নির্বাচনে কি আপনার এই যে মনোনয়ন না দেওয়া, বহিষ্কার হওয়া, এবং তারপরে দলের বিরুদ্ধে আবার সেই প্রার্থীর বিরুদ্ধে আপনি নির্বাচন করেছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কি আপনার সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? স্থানীয় বিএনপির নেতা এবং কর্মী দুই জিনিস। কিন্তু নেতারা সবসময় যখন বিরোধী দলে থাকে, তখন সরকারি দলের যারা স্থানীয় নেতৃবৃন্দ থাকে তাদের সঙ্গে আপোষ, মীমাংসা, এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তারা থাকে। নেতারা আমি বারবার বলছি, স্থানীয় নেতারা। এবং যখন সরকারে আসে দল, তখন নানান রকম দুষ্কর্ম, বালুর ব্যবসা, মামলার ব্যবসা, মাটির ব্যবসা, অমুক ব্যবসা, টেন্ডারের ব্যবসা, ইত্যাদি ইত্যাদি, ঠিকাদারির ব্যবসা, এগুলোতে তারা ব্যস্ত থাকে। কর্মীরা আমার সঙ্গে ছিল, কর্মীরা ডাই হার্ট, এবং কর্মীরা মানুষ চিনতে ভুল, নেতা চিনতে ভুল করে না। কিন্তু আমাদের বড় দলগুলোর ব্যাপারকে আমাদের তো উপর থেকে সিদ্ধান্ত হয় যে ওই পদে কে বসবে। নিচে থেকে ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন হতো, তাহলে কিন্তু এত ভুল নেতা নির্বাচিত হয় না। এই যে বালুর ব্যবসায়ী, চাঁদাবাজ, তারপরে আপনার কি বলে ওগুলো, ঠিকাদারি, মানে যত রকম রাবিশ কর্মকাণ্ডের সঙ্গে আমরা লোকাল লিডারদের ইনভলভমেন্ট দেখি, দ্যাট ইজ বিকজ তারা তো কেন্দ্রে পয়সা দিয়ে সেখান থেকে আসলে নেতৃত্বে আসে, তারা তো কর্মীদের ভোটে আসে না। কর্মীরা কখনো ভুল করে না। কর্মীরা দলের বিপদের সময় দেখা যায় তারা মানে নদী, খাল, ডোবা, পানা পুকুরের ভিতরে লুকিয়ে থেকেও দলটাকে ধরে রাখে, মামলা খায়, জেলে যায়, অসহায় হয়ে যায় পরিবার। আবার যখন দল ক্ষমতায় আসে, তারা সবচেয়ে বেশি নিগৃহীত হয়। আমি নেতাদের কথা বলছি না, আমি বলছি কর্মীদের কথা।
এই বাস্তবতা কি এখনো দেখেন? মানে ধরেন আপনি যে পয়েন্টগুলো বললেন, এইগুলো নিয়ে তো আমরা অনেক বছর ধরে কথা শুনি, এবং এইসব আকাঙ্ক্ষার জায়গা থেকেই তো একটা গণঅভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর দেশ চালিয়েছে, একটি নির্বাচন হয়েছে। প্রত্যাশা তো ছিল এই সমস্যাগুলো কাটিয়েই উঠবে বাংলাদেশ, তারপর না একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই সমস্যা এখনো যদি থাকে, তাহলে জুলাই এতগুলো প্রাণের বিনিময়ে কি পেলাম আমরা? আমি আপনাকে দুটো উদাহরণ দিই। 5th অগস্টের পরে আফসোস লীগ বলে একটা শব্দ আমরা শুনেছিলাম, যারা বলতো আহা আগেই তো ভালো ছিলাম। ভেরি ইন্টারেস্টিংলি, অ্যান্ড এটা একটা রিসার্চের ব্যাপারও হতে পারে, এই সংখ্যা কিন্তু বাড়ছে, এই সংখ্যা বাড়ছে। অনেকে ইভেন পডকাস্টে এসে চ্যালেঞ্জ দিচ্ছেন, টক শোতে বসে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আপনারা জরিপ করেন, দেখবেন যে আফসোস লীগের মানে সদস্য সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আচ্ছা ধরুন এই যে 2 বছর ধরে আমরা দিল্লি না ঢাকা স্লোগানটা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেল আমাদের, এবং মানে ভারত শব্দটা উচ্চারণ করলেই একেবারে জানে প্রাণে মেরে ফেলা হবে এরকম হুমকিও প্রায় আমরা সচরাচরই দেখলাম একটা গোষ্ঠী বিভিন্ন জনকে দিচ্ছে। ভিসা ওপেন হতে না হতেই 1.5 লক্ষ আবেদন একদিনে 24 ঘন্টায় জমা পড়ে গেল। মানে হলোটা কি তাহলে? কোথাও না কোথাও তো একটা ভুল হচ্ছে, কোথাও না কোথাও তো একটা রং নাম্বারে ডায়াল হচ্ছে, না হলে তো এগুলো ঘটার কথা না। আফসোস লীগের সংখ্যাই বা এত মানে সমৃদ্ধ হবে কেন, বাড়বে কেন, আর 24 ঘন্টায় 1.5 লক্ষ ভিসার আবেদন পড়বে কেন? এরা কিন্তু চিকিৎসা পারপাসে যাচ্ছে তা না, এরা জাস্ট ঘুরতে যেতে চায়, ট্রাভেল, ট্যুরিস্ট ভিসা। সো আমার মনে হয় এগুলো নিয়ে ভাবা উচিত, যারা রক ফুলিয়ে অনেক লেকচার দিচ্ছেন ভাবা উচিত। দেখুন জুলাইয়ে আমিও মাঠে ছিলাম, জুলাইয়ে আমার বাসা আক্রান্ত হয়, আমি ফেসবুক লাইভে আমার জীবনে প্রথম এবং শেষবারের মতন আসি, আমাকে আমার গাড়ি টাড়ি সব ভাঙচুর হয়েছে 3rd অগস্ট। কিন্তু তারপর আমাদের ভাবতে হবে যে আমরা আসলে কি চেয়েছিলাম। আমি কি চেয়েছিলাম আমি খুব পরিষ্কার, আমি সেটা পাই নাই, আমি চাই নাই একগুচ্ছ দুর্নীতিবাজের বিরুদ্ধে আরেক গুচ্ছ দুর্নীতিবাজ আসুক। আমি চাই নাই যে কেবলমাত্র এক দলের বদলে আরেক দল সেই জায়গাটায় বসে যাক। আমি সিস্টেমের একটা পরিবর্তন চেয়েছিলাম, আমি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলাম, আমি সবার জন্য বাংলাদেশ চেয়েছিলাম, যেই বাংলাদেশে একজন নারী ইনসিকিউর ফিল করবেন না, যেই বাংলাদেশে একজন নারীর পোশাক প্রতি মুহূর্তে মরাল কোয়েশ্চেনিংয়ের মধ্যে পড়বে না, যেই বাংলাদেশে একজন সংখ্যালঘু, সেটা ধর্মীয় অর্থে হোক কিংবা জাতিগতভাবে হোক, তাকে প্রতি মুহূর্তে আসলে হিসাব করে চলতে হবে না। আমি এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। আমি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে 10% মানুষের হাতে জিডিপির 40% গিয়ে জমা হবে না, কিংবা একেবারে প্রান্তিক 10% হাতে জিডিপির 0.005% যাবে না। মানে এইরকম ভয়াবহ ডিসপ্যারিটির মধ্যে বাংলাদেশ পড়বে না। আমি এরকম বাংলাদেশ চেয়েছিলাম। আপনি আমাকে বলেন তো এই বাংলাদেশকে আমরা পেয়েছি? সো আমি যদি মনে করি জুলাই ইজ আ ফেইল্ড প্রজেক্ট, মানে প্রজেক্ট ঠিক না, জুলাই ইজ আ ফেইল্ড, মানে আমাদের অনেকের চাওয়ার একটা বিরাট মানে ধোকা, একটা বিরাট যা আমরা চেয়েছি তার কিছুই পেলাম না, সেটা তো খুব ভুল হবে না? যেমন মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে যারা সত্যিকার অর্থেই যুদ্ধ করেছে তাদেরকে ছাপিয়ে গেছে যারা হয়তো সেই সময় ভারতে গিয়ে পালিয়েছিল। আওয়ামী লীগের একচেটিয়া হয়ে গেল গণযুদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের ভ্যানিটি ব্যাগের যুদ্ধ। এটা তো হয় না, কিন্তু হয়েছে বাংলাদেশে, তাই না? সেই একই ধারাবাহিকতা আমি যদি বলি যে 24টাও আসলে এটা ছিল একটা গণ অভ্যুত্থান, একটা গণমানুষের সম্পৃক্ততা এখানে ছিল। পরবর্তীতে গিয়ে দেখলাম ভীষণ রকম উগ্রপন্থার উত্থান, যে উগ্রপন্থা আসলে আমার দিকেই চোখ রাঙাচ্ছে, কারণ আমার এই বেশভূষা তো উগ্রপন্থার জন্য একটা হুমকি স্বরূপ। আমার ভয়েস, আমার গলা, আমার কথা, আমার চিন্তা করার ক্ষমতা এবং সেটাকে প্রকাশ করবার শক্তি, এই সব কিছু উগ্রপন্থার জন্য একটা হুমকি। সো আমি যখন দেখলাম যে আমার এই আন্দোলনটার ফল চলে যাচ্ছে উগ্রবাদীদের হাতে, তখন ডেফিনেটলি আমিও একরকম প্রতারিত বোধ করেছি। যখন আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের গান গেয়ে যেই সংগ্রামটা, যে আন্দোলনটা হইল 1.5 মাস, এরপরেই আমরা 32 নাম্বার ভাঙা, আচ্ছা ঠিক আছে 32 নাম্বার বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে যায়, সো 32টা বাদই দিলাম। অসংখ্য মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে। ওয়াই ইজ দ্যাট? 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না, তাহলে এতগুলো মুক্তিযুদ্ধের মোরাল আপনারা কেন ভাঙলেন? 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল না। যেই বাড়ি থেকে 6 দফার দাবি উঠেছিল
সেই বাড়িটা তো আসলে জনগণের বাড়ি, এবং ওই বাড়িতে শেখ হাসিনা বা শেখ রেহানা বা ওনাদের বংশধর কেউ থাকেনও না, ট্রাস্টে দিয়ে দিয়েছেন ওনারা। তো এটা তো গণসম্পত্তি, জনগণের সম্পত্তি। গণভবনে যা হইল মানে নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসবো, আমি একটু সংসদে যাই। আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে অধিবেশন দেখলেন, যেটা বাজেট অধিবেশন গেল, তার আগে একটা অধিবেশন অংশ নিয়েছেন। কেমন সংসদ দেখলেন? মানে আমি মনে করতে পারি আমার বুদ্ধি হওয়ার পর থেকে সংসদ অধিবেশনের প্রতি মানুষের আগ্রহ খুব একটা কখনো দেখিনি। এইবার সংসদের প্রতি মানুষের আগ্রহ ছিল যে কেমন সংসদ হয়, সংসদ সদস্যরা কতটা তর্ক করেন, কতটা বিতর্ক করেন, কতটা দেশ নিয়ে জনগণ নিয়ে ভাবা হয়। সেই সংসদের প্রথম অধিবেশনে তো দেখলাম অধিকাংশ সময় আসলে জুলাই নিয়েই আলাপ হলো, জুলাই কে করেছেন, কতটা কার ক্রেডিট। মানুষের ভাগ্য কিংবা মানুষের ভবিষ্যৎ সংসদে কতটা জায়গা পেল? আমি 18 সংসদে ছিলাম। 18 সংসদটা ছিল মূলত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদ, এবং একটা পর্যায়ে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে এই কি কুসুম কুসুম বিরোধিতা দিয়ে তো আসলে সংসদ চালানো যায় না। আমি সংসদে দাঁড়িয়ে এটা বলেছি, এবং আমি এটাও বলেছিলাম যে কে সরকারি দল কে বিরোধী দল, মাননীয় স্পিকার, আসলে আমি বুঝতে পারি না। আমার একই ধাঁধা এখনও কাটলো না। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি আর জাতীয় পার্টির জায়গায় জামাতে ইসলাম। দ্য গেম ইজ অল দ্য সেম। এবং তখনও দেখা গেছে যে আমাকে আসলে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে বিরোধী দলের ভয়েসটা শোনানোর জন্য। এখনও আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। তখনও আমি কথা বলতে দাঁড়ালে সাংসদরা অস্বস্তিতে পড়তেন, চেঁচামেচি করতেন। এখনও সাংসদরা অস্বস্তিতে পড়েন, চেঁচামেচিও হয়েছে। এমনকি এবার নতুন যুক্ত হয়েছে, যেহেতু মানে উগ্রবাদীদের ডমিনেন্স আছে সংসদে। সো এবার বিএনপির একজন প্রবীণ নেতা অশ্লীল অঙ্গভঙ্গিও করেছেন আমার বক্তব্যের সময়। মানে এটাও হয়েছে আর কি এখন। সো আপনি বলেন মানের দিক থেকে, গুণগত পরিবর্তনের দিক থেকে আপনি বিচার করেন, আপনারাই বিচার করেন। সংসদে কি কথা বলতে পেরেছেন? মানে আগে যে যখন বিরোধী দলের সংসদ সদস্যরা বলতেন সরকার কথা বলতে দেন না, মানে স্পিকারকে দিকে নির্দেশ করে বলতেন, আপনি কি এবার নিজের মন মতো কথা বলতে পেরেছেন? সঠিক সময় পেয়েছেন? না, একদম না, একদম না। এখন তো আরও খারাপ অবস্থা। খারাপ অবস্থা এই কারণে যে তখন যেটা ছিল যে স্পিকারের কাছে যখন আমি যেতাম, কারণ আমি ছিলাম বিএনপির রিপ্রেজেন্টেটিভ, আমি বলতাম যে আমাকে এই সময়টা দিতে হবে। স্পিকার হয়তো 2 মিনিট কমাতেন, বলতেন না এত আমি দিতে পারবো না আপনাকে, এরকম একটা অবস্থা। এখন তো স্পিকাররা বলেন যে আমাদের হাতে টাইম নাই, আপনি চিফ হুইপের কাছে যান। সো বিরোধী দলের চিফ হুইপ হচ্ছে নাহিদের কাছে গেলে বলে আপনি আমিরকে বলেন, আমির তো আমাকে সময় দেবে না। আমির আবার নাহিদকে বলে না, সরকারি দল থেকে ওনাকে সময় নিতে বলো। সো আমি আবার যে সরকারি দলের কাছে, সরকারি দলের চিফ হুইপ আমাকে অবশ্য এখনও বলেন নাই যে আমিরের মানে জামাতের কাছ থেকে সময় নিতে। নাইস অফ হিম, ভেরি নাইস অফ হিম। কিন্তু উনি আমাকে খুব যে একটা সময় দিতে আগ্রহী তাও তো নয়। আমি ধরেন মানে আমি যেইটুকু সময় দাবি করছি সেটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাফ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। সো যে কারণে আমাকে যেটা হতো, আমার তো অভ্যস্ততা আছে ভাই এগুলোর মধ্যে, এইসব অডসের মধ্যে দিয়ে চলার অভ্যাস তো আমার আছে বাংলাদেশে। আমি যেটা করতাম, আমি জানি আমি 1 মিনিটে কয়টা শব্দ বলতে পারি, আমি 150টা শব্দ বলতে পারি। সো আমি ম্যাক্সিমাম 2 মিনিট পাবো, আমি 300 শব্দ বলতে পারবো। সো আমি 300 শব্দ ওভাবেই রেডি করি। অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমার প্রতিটা শব্দ গোনা, এবং আমি জানি যে এর বেশি আমার একটা মুচকি হাসার টাইমও কিন্তু নাই সংসদে। আমি যে কথার মধ্যে উইট দিব, একটা মন্ত্রী যখন কথা বলেন ওনারা অনেক আজাইরা কথা ওনারা বলেন। আরে হাসিনার আমলেও মন্ত্রীরা আজাইরা কথা বলতো, তারেকের আমলেও মন্ত্রীরা আজাইরা কথা বলে। আজাইরা কথা বলার জন্য ওনারা প্রেইজড হন, ওনারা তালি পান, ওনারা মানে কোনো জব নাই তো, আর সময় তো আসলে মন্ত্রীদের জন্য প্রযোজ্য না। কিন্তু ওই মন্ত্রীর জব দিতে আমি সময় পাই 1 মিনিট। আমার তো ওইদিকে দ্য ক্লক ইজ টিকিং। সো আমাকে তো আসলে ওই হিসাবটা রাখতে হয়। সো অনেকে মনে করেন যে মন্ত্রী তো অনেক সুন্দর করে বললো, তাহলে ওটার উত্তরে রুমিন ফারহানা কেন এত দ্রুত এত হড়বড় করে কথা বলছে? বলছি কারণ আমাকে ঘড়ির সময়টার দিকে তাকাইতে হয়। আপনি সংসদে নির্বাচনের 3 দিন আগে একটা চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে, সেই চুক্তিটা নিয়ে আপনি কথা বলতে চেয়েছিলেন, এরকম একটা তথ্য পড়েছিলাম। কেন পারলেন না সেটা নিয়ে কথা বলতে? কারণটা তো আমি বলেছি যে আমাকে নোটিশ, মানে স্পিকার আমাকে যেটা বললেন আমাকে নোটিশ দিতে হবে, এবং নোটিশে 5 জনের স্বাক্ষর লাগবে। সো 5 জন আমাকে আসলে কে স্বাক্ষর দেবে? সরকারি দল তো নিশ্চয়ই দেবে না, তাই না? বাকি থাকে জামাত তো এটা নিয়ে কথা বলবে না। আর কারণ বলে তো তারা নিজেরাই আনতো, তাদের তো আর আমার নোটিশে স্বাক্ষর করার কিছু নাই। আর এনসিপি তো জামাতের বাইরে যাওয়ার ক্ষমতাই নাই, এখনো পর্যন্ত নাই। সো যখন
বক্তব্য রাখতে হচ্ছে আমাকে একাই রাখতে হচ্ছে। মানে এত বড় একটা চুক্তি নিয়ে সংসদ সদস্য 5 জন সংসদ সদস্য পাওয়া গেল না যে এই চুক্তিটা নিয়ে তো অজস্র আলাপ হয়েছে আউট অফ পার্লামেন্ট। দলের বাইরে গিয়ে দেশের পক্ষে দাঁড়ানোর মতন সাংসদকে আপনারা সংসদে পাঠিয়েছেন? দলগুলো কি তাদেরকে নার্চার করে? দলগুলো কি তাদেরকে ফ্লারিশ হতে দেয়? দল তো চায় বনসাই গাছ, তো বনসাই গাছের ভিড়ে আপনি ইন্ডিপেন্ডেন্ট কারেজাস ভয়েস পাবেন কেমনে? আমি একটু ব্যক্তি রুমিন ফারহানার দিকে যেতে চাই। আপনার একটা দীর্ঘ রাজনৈতিক যাত্রা আছে, আপনি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছেন, আপনার বাবার একটা পলিটিক্যাল লিগ্যাসি আছে। আপনি যখন জন্ম নিলেন, বড় হয়ে উঠছেন, তখন কি ভেবেছিলেন রাজনীতি করবেন? ভেবেছিলাম। আপনার বাবা মা কিংবা আপনার পরিবারের লোকজন ভেবেছিল? একদম না। আমার খুব ছোটবেলার প্ল্যান ছিল আমি রাজনীতি করব, এবং আমি উপমহাদেশের হিস্ট্রি যেটা দেখেছি, গান্ধী, নেহরু, জিন্না প্রত্যেকে লয়ার, লিগাল ব্যাকগ্রাউন্ড, সোহরাওয়ার্দী লিগাল ব্যাকগ্রাউন্ড। সো তখনই আমি সিদ্ধান্ত নিই আমি ল পড়ব ছোটবেলা। কিন্তু আমি অঙ্কে খুব ভালো ছিলাম, খুবই ভালো ছিলাম। আমার ব্রেন কিন্তু ম্যাথমেটিক্যাল, আমি চিন্তা ভাবনায় আবেগ খুব আসে না আমার। এই যে আপনি প্রশ্ন করলেন দলের একটা মানুষ হিসেবে আপনার কেমন লেগেছে, না আমার কিছু লাগে নাই। দল দেয় নাই, আমাকে দাঁড়াইতে হবে এখন ইন্ডিপেন্ডেন্ট, এটা সিম্পল ইকুয়েশন, ক্যালকুলেটিভ। আমার জীবন আমি খুব অঙ্কের মতন হিসাব করে চলি। সো আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি রাজনীতি করতে চাই, উপমহাদেশের হিস্ট্রি বলে এবং অ্যাট দ্য সেম টাইম আমার নিজের ক্যালকুলেশন বলে আমাকে লিগাল ফিল্ডে যেতে হবে। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলাম কারণ আমি অঙ্কে ভালো, সো আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়লাম, তারপর আমি লতে গেলাম। And my family was quite upset because very upset, yes, because my father wanted me to be a teacher in an university and eventually to be the vice chancellor. আর আমার আম্মা কখনো আমার উপর কিছু আরোপ করেন নাই। She has already given me that, always given me that independence, যে তুমি তোমার, it's your life, it's your decision, you will decide whatever you want to be and we are with you. এটা আম্মার ভিউ ছিল। বাট আব্বা আমাকে চাইছিল যে আমি শিক্ষকতা করি। আমি ইন্টারমিডিয়েট পড়াশোনা আব্বাকে বলছি, আব্বা আমি ছোটোবেলা থেকে ঠিক করেছি আমি ল পড়বো, সো আমি ল পড়বো। তারপর বলেছে তুমি তাহলে সায়েন্সে পড়লে কেন, তুমি ফিজিক্সে পড়ো, কেমিস্ট্রিতে পড়ো, তুমি তো ভালো এই সাবজেক্টগুলোতে, তোমার ইন্টারেস্ট আছে এই সাবজেক্টগুলোতে। বাট আই সেড না আব্বা, সরি, আইল স্টাডি ল। তবে আব্বা জীবিত থাকা অবস্থায় আমি আসলে রাজনীতিতে আসি নাই। ওনার মৃত্যু হয় 2012 সালের অক্টোবরে। 13 সালে আমি দেখলাম বেগম খালেদা জিয়া আমাকে ওনাদের ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার বানিয়েছেন। উনি আমাকে ভালোবেসে আসলে রাজনীতিতে নিয়ে এসেছেন, এবং আমি আসলে বিএনপি যতটা না করেছি আমি আসলে বেগম খালেদা জিয়া করেছি তার চেয়ে অনেক বেশি। সো এটা আমার কাছে খুব মানে এটা একরকম মিস্টিরিয়াস একটা ঘটনাও, যে উনি যেদিন চলে গেলেন পৃথিবী থেকে, দলের সাথে আমার ওই দিন ফর্মালি উই গেট সেপারেটেড, একদম ফর্মালি আই ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য পার্টি। সো ইটস ভেরি মিস্টিরিয়াস, এবং আমার ভালোও লাগে যে যতদিন উনি ছিলেন আমি ছিলাম, উনি যেদিন নাই সেদিন থেকে আমি আর এই দলের সাথে নাই। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আপনাকে এই পর্যন্ত আসতে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, তাতে একজন নারীর জন্য এই রাজনীতির ময়দান কতটা কঠিন, কতটা সহজ? একজন নারীর জন্য ময়দান কঠিন, যে কোনো ময়দানই কঠিন, এবং রাজনীতির ময়দানটা খুব বেশি কঠিন কারণ আমাদের রাজনীতি পেশি শক্তি এবং অর্থ দ্বারা ভীষণ রকম নির্ধারিত হয়। সো আমাদের নারীরা এই দুটো জায়গায় প্রথমেই অনেকটা পিছিয়ে পড়েন। দুই হচ্ছে ওনাদের আসলে রাজনীতিতে তো আপনার কোনো টাইম টেবল নাই। রাত 1:30টার সময় একটা ঝামেলা হতে পারে, আপনাকে বের হতে পারে, আবার সকাল 6টার সময়ও হতে পারে। সো এটার তো কোনো টাইম টেবল নাই। ফ্যামিলি মেম্বাররা এটা তো মানতে চায় না আমাদের দেশে। সো এটাও রাজনীতিতে নারীর পিছিয়ে পড়ার একটা বড় কারণ। 3 হচ্ছে সাধারণত এটা ওয়েস্টেও অনেক গবেষণা হয়েছে, দেখা গেছে যে যেসব নারী সফলভাবে নেতৃত্বে ডেকে যান তাদের ফ্যামিলি আসলে খুব একটা মানে সাপোর্টিভ হয় না, এবং এক ধরনের ডিস্টেন্স তৈরি হয়ে যায় ফ্যামিলির মধ্যে, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়। আর এটা তো আমাদের দেশে আরও অনেক বেশি। আমাদের এখনও একেবারে বদ্ধমূল ধারণা যে ঘর এবং সন্তানের সকল দায়িত্ব একজন নারীর, এবং এটা একদম মানে বদ্ধমূল ধারণা। এবং আমাদের সমাজ তো আসলে আমি জানি না এত বিশৃঙ্খল অবস্থায় আছে, এবং গত 2 বছরে এত বেশি বিশৃঙ্খলা আমরা দেখেছি যে এখন আমার কাছে মনে হয় পরিবেশটা সামনে যাবার
পরিবর্তে আমরা পেছনে আরও অনেক বেশি চলে গেছি। সো এই সকল দিক বিবেচনায় নারীর জন্য একেবারেই খুব একটা স্বচ্ছন্দের পরিবেশ না। তবে একই সঙ্গে আমার এটাও আহ্বান থাকবে মেয়েদের প্রতি, আপনারা কোনো শর্টকাট নেওয়ার চেষ্টা করেন না। হ্যাঁ, লাইফে শর্টকাট আসলে খুব বেশি দিন আপনাকে কিছু দিবে না। এক, আর দুই হচ্ছে যে নিজের কাছে সৎ থাকা, নিজে কি চাই সেই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা থাকা। আমার কিন্তু একদম চাইল্ডহুড থেকে একটা খুব স্পষ্ট চিত্র আমার জীবনের ব্যাপারে আমার ছিল, এবং সেটা আলহামদুলিল্লাহ এক্স্যাক্টলি ওইভাবে আমার লাইফটা আল্লাহ ওভাবেই সেট করেছেন। হ্যাঁ, সো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের আরও বেশি, প্রত্যেকটা মানুষের অফকোর্স, বাট মেয়েদের আরও বেশি ফোকাসড হওয়া উচিত। হোয়াট ইউ ওয়ান্ট এক্স্যাক্টলি ফ্রম ইয়োর লাইফ, অ্যান্ড ইউ শুড বি অনেস্ট টু দ্যাট, টু ইয়োর সেলফ অ্যান্ড টু ইয়োর ফ্যামিলি, অ্যান্ড ইউ শুড ওয়ার্ক ফর দ্যাট। এই কয়টা জায়গা যদি ক্লিয়ার হয় না, তাহলে যে কোনো জায়গায় আমার মনে হয় যে সহজ হয়। কিন্তু একজন পুরুষের পাশাপাশি একজন নারীকে সফল হতে হলে এত এক্সট্রা এফোর্ট দিতে হবে কেন? আমরা 55 বছর, হ্যাঁ ঠিক আছে, একটা রাষ্ট্রের জন্য 55 বছর খুব বেশি সময় না, তারপরও 5.5 দশক খুব কমও সময় না। আমরা একই সাথে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার নারী দেখেছি। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি ডিসিএসপি নারী দেখা যায়। নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক গল্প শুনেছি আমরা সংসদে। তারপরও আপনি বলছেন যে এতগুলো এক্সট্রা এফোর্ট দিয়ে নারীকে সফল হতে হবে কেন? মানে আমরা সেই জায়গায় সমাজকে নিয়ে যেতে পারলাম না কেন? আপনার কি ধারণা পশ্চিম পেরেছে? না, পশ্চিমও পারে নাই। মানে গত ইউএস নির্বাচনে কামালা হ্যারিস হেরে যাওয়ার অন্যতম কারণ বলা হয় যে তিনি একজন নারী। একদম। হিলারি কেন হারলেন? আমি আমার সাদা বন্ধুদের মাঝে মধ্যে জিজ্ঞেস করেছি, শোনো তোমাকে কি এটা শুনতে হয়? বলে ও টেল মি অ্যাবাউট ইট। মানে তাকেও সারাক্ষণ এগুলাই শুনতে হয় যেটা আমাকে শুনতে হয়। হ্যাঁ, আমাকে হয়তো একটু বেশি রাস্টিক এবং বেশি নেকেড ভাষায় শুনতে হয়, ওকে হয়তো আরেকটু পলিশড, আরেকটু সফিস্টিকেটেড ভাবে শুনতে হয়, বাট ওইসব কথা ওকেও শুনতে হয়। সো পৃথিবী জুড়েই নারীর পথ মসৃণ নয়, একেবারেই নয়। এটাকে জেনেই, মানে আছে বস্তু, তোমাকে এই মাঠে খেলতে হবে যতদিন না পর্যন্ত তুমি এই মাঠের কর্তৃত্ব নিয়ে মাঠটাকে পরিবর্তনের চেষ্টা না করছো। এখন আপনি প্রশ্ন করেন, আমি বরং আপনাকে প্রশ্ন করি যে এই মাঠের কর্তৃত্ব তো 2 নারীর হাতে ছিল দীর্ঘ সময়, কেন মাঠের রুলস অফ গেম বদলাইল না? মানে শীর্ষ পদে বসে থাকা মানেই কি কর্তৃত্ব চলে যাওয়া? একদম না, কর্তৃত্বে চলে যাওয়া নয়, সেখানেই সমস্যা। সো উচিত ছিল যে একেবারেই যেখানে যেখানে সম্ভব নারীদেরকে এক্সট্রা প্রিভিলেজ দিয়ে, এক্সট্রা এফোর্ট দিয়ে, এক্সট্রা কমফোর্ট দিয়ে, এক্সট্রা কুশনিং করে মেয়েদেরকে সামনে নিয়ে আসা। 2 নারী শীর্ষ পদে থাকা অবস্থায়ও যখন সেটা সম্ভব হয় নাই, এখন প্রধানমন্ত্রী পুরুষ, বিরোধী দলীয় নেতা পুরুষ, এবং আপনি বলছেন সংসদে এখন উগ্রপন্থার এক ধরনের ডমিনেন্স আছে, তাইলে কি এই গণঅভ্যুত্থানের পর নারীদের জন্য বাংলাদেশের পথ চলা আরো কঠিন হলো? অফকোর্স। আপনি 3 মাসের রেপের হিসাব দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কিছু স্বীকার করেন না, কিন্তু রেপ উনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, এবং এটা যুক্তি দিতেছেন কারণ এখন সবাই মামলা করে। দ্যাটস ভেরি ফানি দো, বাট উনি তো স্বীকার করছেন। 71 বছরের বৃদ্ধা, 9 মাসের শিশু, কি বলবেন আপনি কি বলবেন? এবং রাষ্ট্রের প্রতি মুহূর্তে দেখুন, আপনি বলেন, আমরা তো এটার মানে উপরে দেখলাম যে এটার উগ্রপন্থার একটা দাপট 2 বছরে, কিন্তু উগ্রপন্থাটা কি 2 বছরে তৈরি হয়েছে? 2 বছরে আপনার কি তাই মনে হয়? অফকোর্স নট। এটাকে একটা উর্বর ক্ষেত্র দীর্ঘদিন ধরে বানানো হয়েছে, ভোটের হিসাব থেকে, রাজনীতির হিসাব থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে এই হিসাব থেকে। এই উগ্রবাদের একটা যে চারণভূমি তৈরি হয়েছে, এইটার দায় তো আসলে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এড়াতে পারে না। এটা তো করা হয়েছে, এবং এটার ফল এখন আমাদের ভোগ করতে হবে। মজাটা কি, যারা এই চারণ ক্ষেত্রটা তৈরি করেছেন, সেই ডিসিশন মেকিং পজিশনে যারা বসে থাকেন, তাদের ফিউচার জেনারেশন কেউ বাংলাদেশে থাকে না, তাদের বাচ্চারা বাংলাদেশে পড়ে না, তাদের বাচ্চারা বাংলাদেশে সংসার করে না, বাংলাদেশে ট্রিটমেন্ট নেয় না, বাংলাদেশে তাদের বাচ্চাদের স্কুলে পড়ায় না। সো তারা বাংলাদেশটা নরক হয়ে গেলে বিদেশে বসে ওয়াইন খেতে খেতে হাসতে পারে, আমরা পারি না, কারণ আমাদের এর মধ্যে দিয়ে থাকতে হয়, চলতে হয়, বাস করতে হয়।
রাজনৈতিক নেতৃত্ব কিংবা সংসদ এই মানুষগুলোকে, কিংবা আমার রাষ্ট্র, কেন এই মানুষগুলোকে, এই পলিসি মেকারদের তার সন্তানরা যেন বাংলাদেশে বড় হতে হয়, বাংলাদেশের স্কুলে পড়তে হয়, বাংলাদেশের হাসপাতালের চিকিৎসা নিতে হয়, এই সামাজিক কাঠামো তৈরি করতে পারে না, নাকি চায় না? চায় না, চায় না। শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুজনকে বাদ দিলে এর পরের টিয়ার থেকে প্রত্যেকটা নেতাদের, দুই দলের নেতাদের সম্পর্ক ভালো, একসাথে ব্যবসা করে, একসাথে বিয়ে শাদী দেয়। এর ছেলের বউ ওই নেতা, মানে বিএনপির ছেলের বউ হচ্ছে আওয়ামী লীগের নেতার মেয়ে, আওয়ামী লীগের নেতার ছেলের বউ হচ্ছে বিএনপির নেতার মেয়ে। তারা সমস্ত দুর্নীতি একসাথে বসে করে, সমস্ত পলিসি মেকিং তারা নিজেদের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে হয়। সো তারা তো কল্পনাই করতে পারে না। এবং আজকাল রাজনীতিতে আসে কারা, কেন আসে? আগে রাজনীতিতে আসতো জমিদার পুত্ররা, এসে নিঃস্ব হয়ে ঘরে ফিরত। আর এখন ফকিররা রাজনীতিতে আসে, ঠিকাদারি করে, শিক্ষা নাই, ছেলে মেয়েদের বিদেশে পড়ায়, সেকেন্ড জেনারেশন থেকে তাদের শিক্ষা শুরু হয়। মানে রাজনীতি করতে ওই দায়িত্ব চরিত্রই তো তাদের তৈরি হয় নাই। শোনেন, একটা সময় রাজার ছেলে রাজা হতো, এখন বাংলাদেশে অবশ্য রাজার ছেলেই রাজা হয়। ডিফারেন্সটা কোথায় জানেন? তখন রাজার ছেলেকে সমরবিদ্যা শিখতে হতো, জ্যোতির্বিদ্যা শিখতে হতো, কূটনীতি শিখতে হতো, দেশের রাজনীতিকে বুঝতে হতো, একটা লম্বা প্রশিক্ষণের মধ্যে দিয়ে। জি 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 রাজার ছেলে চাইলেই ঠিকাদারের ছেলের সঙ্গে বন্ধুত্ব করতে পারতো না। কিন্তু এখন রাজার ছেলে রাজা হয় ঠিকই, কিন্তু এরকম কোনো শিক্ষা বা একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাকে যেতে হয় না। না তৈরি হয় তার মগজ মনন, না তৈরি হয় তার চারিত্রিক দৃঢ়তা। উগ্রবাদের এই ডমিনেন্স কি শুধু সংসদেই দেখেন? মানে নিঃসন্দেহে পুরো বাংলাদেশেই এক ধরনের আছে, এবং একটা লম্বা সময় ধরে এটার ক্ষেত্র তৈরি করা হয়েছে। জুলাই অগাস্টের পর আমরা সেটার একটা ফ্লারিশ হতে দেখলাম। এইটাকে কাউন্টার করার জন্য যে সোশ্যাল ন্যারেটিভ তৈরি করার দরকার, কিংবা যে সোশ্যাল ফ্যাব্রিকেশন দরকার, যে কালচারাল মুভমেন্ট দরকার, সেটা নাই কেন? কিংবা সেটা কেউ কি তৈরি করতে চায় না? আমরা কালচারকে এত পলিটিসাইজ করেছি, এত বেশি পলিটিসাইজ করেছি, বাংলাদেশে কোনো নিরপেক্ষ বুদ্ধিজীবী নাই। এটা আমাদের কিন্তু বিরাট ব্যর্থতা। আমরা একটা নিরপেক্ষ সাংবাদিক পাই না, এটা আমাদের বিরাট ব্যর্থতা। বাম ঘরানার কেউ কেউ আছেন, ভালো কাজ করছেন, কিন্তু তারা তো আসলেও তাদের ওই বাম ঘরানাটা তারা লুকাতে পারেন না। আমি কিছু কিছু বুদ্ধিজীবীর বই যখন পড়ি, আমি দেখি তার রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে তিনি নিরপেক্ষভাবে একটা ঘটনাকে বিশ্লেষণ করতে পারছেন না। সো এই যে আমাদের জ্ঞানের দৈন্য, এই যে আমাদের কি বলবো, একটা মানে একটা অর্থ নিয়ন্ত্রিত সমাজ, আপনি এখান থেকে খুব বেশি কিছু আশা করতে পারেন না। যেই সমাজে টাকা ঈশ্বর হয়ে ওঠে, সেই সমাজ থেকে আসলে আপনি জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, বুদ্ধিজীবিতা, লেখালেখি, একটা ভালো মানে যেখানে আপনার ক্রিয়েটিভিটির একটা জায়গা আছে, সেগুলোর খুব বেশি আপনি মানে সেখানে খুব ভালো একটা ক্ষেত্র তৈরি হবে, এটা আপনি আশা করতে পারেন না। মানে তাহলে আমাদের পথ কি? মানে 55 বছর বাংলাদেশ পেরিয়েছে, অনেক উত্থান পতন আমরা দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্র দেখেছি, সংসদীয় গণতন্ত্রের আদলে স্বৈরশাসন দেখা হয়েছে, আবারও এখন দাবি করা হয় একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছি অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তারপর যদি এত শঙ্কা আফসোস নিয়ে একজন সংসদ সদস্যকে কথা বলতে হয়, এটার থেকে বের হওয়ার পথ কোথায়? আমাদের পথ ছিল 5 অগস্টের পর একটা পথ ছিল। আমাদের তো একটা বিষয় বুঝতে হবে যে আমরা 20 কোটি মানুষ, ছোট্ট ভূখণ্ড, এবং এত ঘনত্বের দেশ খুব কম আছে। এরকম মানুষে যখন এখানে এত ক্লোজ প্রক্সিমিটিতে থাকা হয়, তখন এমনিতেই কিন্তু এক ধরনের মানে কি বলবো, এক ধরনের মেন্টাল হেলথের জন্য ইটস নট ভেরি গুড। এটা খুব খুব সঠিক না আর কি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য। সেখানে যখন ক্রমাগতভাবে আমরা বিভাজন তৈরি করছি, নির্মূলের রাজনীতি, নির্মূলের কথা, ভীষণ রকম নেগেটিভিটির চর্চা করছি, তখন তো আসলে এখান থেকে খুব ভালো আউটকাম আসার কিছু নাই। আমরা যদি দেশটাকে ঐক্যবদ্ধ করার কাজে মনোযোগ দিতাম 5 অগস্টের পরে, আজকে কিন্তু এখানে আসতাম না। আমরা হয়তো আরেকটু
সঠিক পথের দিকে যাত্রা করতে পারতাম। কিন্তু আমরা দেখলাম মানুষের মধ্যে ভয়াবহ মানে লোভ, আমরা দেখলাম সেই লোভ তাড়িত সিদ্ধান্ত, ইভেন একেবারেই অল্প বয়সী স্টুডেন্টদের মধ্যে তারা বিশ্বাসই করলো যে রাজনীতি মানেই টাকা বানানোর একটা মানে উর্বর ক্ষেত্র, এবং যে করেই হোক এই সময়ের মধ্যেই আমাকে আমার পদ, আমার অবস্থা, আমার হঠাৎ পাওয়া একটা ক্ষমতাকে ব্যবহার করে আমাকে অর্থ মানে সম্পদশালী হতে হবে। সো এই সমাজে আপনি আসলে, এখানে আমি কোনো ত্যাগের কথা শুনলাম না, এখানে আমি কোনো স্যাক্রিফাইসের আওয়াজ পেলাম না, এখানে আমি কোনো নেশন বিল্ডিংয়ের কথা শুনলাম না, এখানে আমি ন্যাশনাল মানে সোশ্যাল ফ্যাব্রিক ঠিক করার কোনো চেষ্টা দেখলাম না। তো তাহলে আমরা আসলে হাসিনার জায়গায় তারেক আসবে, এইটার জন্য কি আসলে তাহলে এত কিছু হয়েছিল? এই প্রশ্নটা তাকে আসে। আবার ধরেন দলের বদলে দল ক্ষমতায় যাওয়ার পরেও যদি আমরা খুব মানে কি বলবো সিগনিফিক্যান্ট কোনো পরিবর্তন দেখতাম, তাহলেও আমি বুঝতাম। আমাকে তো একটা সময় হতাশ হয়ে এটাও বলতে হয়েছে, যে জন্য আমাকে ব্যাপক গালাগালিও সহ্য করতে হয়েছে এক সময়। মানে ইউনুসের সময় তো আই ওয়াজ দ্য টার্গেট অফ এভরিওয়ান। হ্যাঁ, তো তখন আমি বলেছিলাম যে এখন তো একজন মানুষ নিরাপদে সন্ধ্যাবেলা বেরোতে ভয় পায়। তখন যখন সবাই গালাগালি করলো, পরের দিন বড় বড় করে হেডলাইন হইলো যে মোহাম্মদপুরে ওই ছিনতাইকারীর হাতে পড়ে এই অবস্থা হচ্ছে, মোহাম্মদপুর একটা আলাদা জোন হয়ে গেছে, কিংবা আপনার ওইদিকে শ্যামলী ট্যামলির ওইদিকে ওগুলো আলাদা আলাদা জোন হয়ে গেছে, এত খারাপ অবস্থা আইন শৃঙ্খলার। তো তখনই আবার আরেক দল বললেই যে দেখেন উনি যা বলছে তা তো ঠিকই, কিন্তু আমি যা বলছি এটা ঠিক প্রমাণ বা ভুল প্রমাণটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে অবস্থার উন্নতির জায়গায় আমি অবনতিটাই দেখেছি। ধরুন আমি বা আমার মতন যারা নোন ফেস বা যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জীবন হাসিনার সময় হয়তো মোর ভালনারেবল ছিল, কিন্তু যারা একটা সাধারণ মানুষ, যে অফিসে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ৮০,০০০ টাকা বেতন পায়, ঘর ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেয়, বাবা মাকে কিছু টাকা পাঠায়, সন্ধ্যাবেলা বউকে নিয়ে ফুচকা খেতে যায়, এটাই হচ্ছে তার জীবন। তার জীবন আনন্দ হলো সন্ধ্যাবেলা গিয়ে মহিলা সমিতিতে একটা নাটক দেখবে বা শিল্পকলায় যাবে, একটা গানের প্রোগ্রাম করবে, দেখবে। সে যদি ওই যাত্রাপথটা তার নিরাপদ না হয়, ছিনতাইকারীর ভয়ে তাকে থাকতে হয়, ফেরার পথে ওয়াইফকে নিয়ে মেয়েকে নিয়ে ফিরবে, তারা অন্য কোনো রকম অ্যাসল্টের শিকার হয় কিনা সেই ভাবনায় তাকে তাড়িত হতে হয়, এবং শিল্পকলায় গিয়ে যদি একটা মবের মুখে তাকে পড়তে হয়, তাহলে আর আপনি কোন বেটার বাংলাদেশটা পাইলেন? এই প্রশ্ন আসবে না? এই কারণে আফসোস লীগের সংখ্যা বাড়তে থাকে প্রতিদিন, যাকে আর কি আপনারা কোট আনকোট আফসোস লীগ বলেন। 5 আগস্টের পর সেই সুযোগটা না হয় হারালো বাংলাদেশ, এইটি কি শেষ সুযোগ ছিল, নাকি আবার গণঅভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে? সুযোগ প্রতিদিন আপনার দরজায় আসবে না, আর আপনি যতদিন পর্যন্ত ভেতর থেকে এই জাতির পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত প্রতিবার সুযোগ আসলে নতুন নতুন মুখ আসবে। মানে আমার কাছে এইটাই মনে হয়েছে এখন, যে এর বেশি আর কি হবে বলেন। ৭২ থেকে ৭৫ আমরা একটা লুটপাটের রাজ্যের গল্প পড়েছি, দেখেছি, জেনেছি। ২৪-এর পর আরেক দঙ্গলের হাতে লুটপাট দেখলাম। সো এটা তো আমাদের জাতির ক্যারেক্টার, তাহলে কি এই? কিন্তু ২৪-এর পর তো একটা সর্বস্বীকৃত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, যেখানে অরাজনৈতিক ব্যক্তিরা দেশ পরিচালনা করলেন। কিন্তু অরাজনৈতিক ব্যক্তিরা তো এসে রাজনীতি করলেন। তারা যদি রাজনীতি না করে সুশীলা কার্কির মতন একটা, এক্স্যাক্টলি, তারা যদি রাজনীতি না করে তার মতন একটা এক্সাম্পল সেট করতে পারতেন, তাহলে না হয় বুঝতাম। আমরা এমনই এক্সাম্পল সেট করলাম যে নেপাল পর্যন্ত এখন বলে আমরা বাংলাদেশ হতে চাই না। লুক, দ্যাট ইজ সো shameful for all of us. তার মানে 5 আগস্টের পর থেকেই কি আবার পচন তো আগেই ছিল, সেই পচন আরো বাড়তে শুরু, ক্ষতগুলো আরো মানে ক্ষত তো ছিলই ভেতরে ভেতরে, ভীষণ ক্ষত ছিল, সেগুলো একেবারে মানে আগ্নেয়গিরির মতো বের হলো, আরো দগদগে হলো ঘা। আপনি এখন তো বিরোধী দলের স্বতন্ত্র সদস্য, যখন 18 নির্বাচনের পর সংসদ সদস্য হিসেবে গেলেন 3.5 বছরের মতো, সেই সময় একটা অভিজ্ঞতা দিয়ে বই লিখেছিলেন, সেই বইটা নিয়ে একটু শুনতে চাই। সেই সময় সংসদ, এখনকার সংসদ, কি পার্থক্য দেখেন? আমার জন্য এটা একই। তখনও আমাকে কনস্ট্যান্ট ভিতরে বাহিরে লড়াই করতে হয়েছে, তখনও আমাকে কনস্ট্যান্ট একটা বৈরিতার মধ্যে দিয়ে চলতে হয়েছে, এখনও আমাকে কনস্ট্যান্ট সেই বৈরিতার মধ্যে দিয়ে চলতে হয়। তবে তখন যেটা ছিল একটা বড় দল, সেটা অবশ্য সেই দল খুব ভিজিবল ছিল না। ভিজিবল থাকলে আমার জন্য আরেকটু সহজ হতো এই লড়াইটা।
বাট ছিল, কিন্তু এখন তো আমি আমার একেবারেই স্বতন্ত্র লড়াই। তবে এখন যেটা হয়েছে, এখন আমি অ্যাক্রস দ্য পার্টি, অ্যাক্রস দি পলিটিক্যাল মতামত আমি অনেক বেশি মানুষের ভালোবাসা, দোয়া, সমর্থন পাচ্ছি, এবং নিশ্চয়ই আমি বাংলাদেশের মানুষের কাছে অনেক অনেক ঋণী, কৃতজ্ঞ। আমরা শেষ করব 10 বছর পর, আজকে 2026 সালের বাংলাদেশ কোথায় দেখেন, বাস্তবতাকে মাথায় রেখে? স্বপ্ন তো আমরা অনেক রঙিন স্বপ্ন দেখি। আপনি যখন এই কথাটা বললেন আমি আটকে গেলাম। বাস্তবতাকে মাথায় রেখে কঠিন, কঠিন বলা। একটা লড়াই হবে সামনে, একটা লড়াই হবে মুক্ত চিন্তার মানুষের সঙ্গে বদ্ধ চিন্তার মানুষের। একটা লড়াই হবে যারা বাংলাদেশটাকে সকলের বাংলাদেশ করতে চায় তাদের সঙ্গে, যারা বাংলাদেশটাকে তাদের মতন করে তৈরি করতে চায়, যেটা হবে নারী এবং আদার ইন্ডিজিনাস পিপলকে বাইরে রেখে। আমি একটা বই পড়ছি, মওদুদির রাষ্ট্রভাবনা, এটা লিখেছেন আলতাফ পারভেজ। তো ওটা ওটা মওদুদিকে না পড়লে তো আপনি আসলে জামাত বুঝবেন না, মওদুদিকে আপনার পড়তে হবে। সো ওখান থেকে আসলে যেটা বলা হয় যে ব্রিটিশরা সবসময় হোয়াইট মেল ডমিনেটেড একটা চায়, একটা সোসাইটি চায়। সো এইরকম যদি আপনারা মানে একটা দল বাংলাদেশে তো চায় যে ফান্ডামেন্টালিস্ট অ্যান্ড রাইটিস্ট ব্লকের বাংলাদেশ, যেখানে নারীর কোনো অ্যাক্সেস থাকবে না, যেখানে ইন্ডিজিনাস পিপলের কোনো অ্যাক্সেস থাকবে না, যেখানে মাইনরিটি কমিউনিটির কোনো অ্যাক্সেস থাকবে না। সো তাদের মধ্যে একটা লড়াই তো হবে, এবং লড়াইটা কিন্তু চলছে, কনস্ট্যান্ট চলছে। আপনারা দেখেন লড়াইটা হয়তো এখন মাঠে গড়ায় নাই, কিন্তু এই লড়াইটা কনস্ট্যান্ট চলছে। সো এই লড়াইটা লড়তে হবে আমাদেরকে, এবং আমি মনে করি যে এই লড়াইয়ের ক্ষেত্রটা প্রস্তুত হচ্ছে।